ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বিশেষ সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। অভিষেকের রেকর্ড জয়, হাইকোর্টে কারচুপির অভিযোগে বড় নির্দেশ। এসএসসি বিতর্কে মমতার পাশে রাহুলরা। 2026-এর লক্ষ্যে তৃণমূল কংগ্রেস জোটের ছক দলে না জানিয়ে শিক্ষামন্ত্রী শরণাপন্ন। যোগ্যদের পাশে দাঁড়িয়ে বিপাকে অভিজিৎ। অবিলম্বে ছাড়তে হবে বাংলো, দুপুরেই নোটিশ পেলেন দিলীপ ঘোষ। মহুয়াকে নিয়ে অ্যাকশনে মমতা, এরপর হলেই সোজা সাসপেন্ড। সাংসদকে দেওয়া হলো লাস্ট ওয়ার্নিং। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। 2024 সালে লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপুল জয় নিয়ে উঠেছে বিতর্ক। বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববি, যিনি 7,11,000 ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন, ভোটে কারচুপির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন। এই মামলায় বিচারপতি সুগত ভট্টাচার্য বড় নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন ও জেলা নির্বাচনী আধিকারিককে ভোট কেন্দ্রের সমস্ত সিসিটিভি ফুটেজ ও ডিজিটাল নথি সংরক্ষণ করতে হবে। 2024-এর লোকসভা ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায় পেয়েছেন 10,48,230 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অভিজিৎ দাস পেয়েছেন মাত্র 3,37,300 ভোট। এই বিশাল ব্যবধানে রাজ্যের রেকর্ড করেছে এবং দেশে দ্বিতীয় সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয়ী প্রার্থী হিসেবে অভিষেক উঠে এসেছেন। তবে এই জয়ের পেছনে কারচুপির ছায়া লেগেছে বিজেপি। মঙ্গলবার মামলার প্রথম শুনানিতে বিচারপতি নির্দেশ দেন ডায়মন্ড হারবারের নির্বাচনী প্রক্রিয়ায় সমস্ত তথ্য, সিসিটিভি ফুটেজ, ডিজিটাল রেকর্ড অক্ষত রাখতে হবে। পরবর্তী শুনানি ধার্য হয়েছে 5ই মে। অভিজিৎ দাসের আইনজীবী বিল্লদল ভট্টাচার্য বলেন, এই কেন্দ্রে ব্যাপক কারচুপি হয়েছে। আমরা আশাবাদী আদালতের নির্দেশে সত্য প্রকাশ পাবে। 2014 সাল থেকে ডায়মন্ড হারবারে অভিষেক অপ্রতিরোধ প্রথমবার 71,000 ভোটের ব্যবধানে জিতলেও 2019-এ তা বেড়ে হয় 3.2 লক্ষ। 2024-এ এই সংখ্যা 7 লক্ষ ছড়িয়ে গেছে। তৃণমূলের দাবি এটি অভিষেকের জনপ্রিয়তা ও উন্নয়নের প্রতিফলন, কিন্তু বিজেপি বলছে এত বড় জয় স্বাভাবিক নয়, এর পেছনে প্রশাসনের হাত আছে। ডায়মন্ড হারবার তৃণমূলের মডেল কেন্দ্র হিসেবে পরিচিত। অভিষেকের নেতৃত্বে এখানে স্কুল, হাসপাতাল ও রাস্তার উন্নয়ন হয়েছে। তবে বিরোধীরা এটিকে হিংসার পরীক্ষাগার বলে কটাক্ষ করে। ভোটের দিন বিজেপি বুথে অনিয়মের অভিযোগ তুলেছিল, যা তৃণমূল অস্বীকার করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এই মামলা তৃণমূলের জন্য চ্যালেঞ্জ হলেও প্রমাণের অভাবে বিজেপির দাবি দুর্বল হতে পারে। আগামী শুনানিতে সিসিটিভি ফুটেজ ও নথি পরীক্ষা হবে। যদি কারচুপি প্রমাণিত হয় তবে এটি অভিষেকের জয়কে প্রশ্নের মুখে ফেলবে। অন্যদিকে তৃণমূলের অবস্থান যদি শক্তিশালী হয় তবে অভিষেকের রাজনৈতিক প্রভাব আরো বাড়বে। এই মামলা শুধু একটি কেন্দ্রের ফলাফল নয়, বাংলার রাজনীতির ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করতে পারে। আসছি পরবর্তী সংবাদে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোটের সম্ভাবনা নিয়ে যখন রাজনৈতিক গুঞ্জন তুঙ্গে, তখন এসএসসি চাকরি বাতিলের মামলায় কংগ্রেস হাইকমান্ডের অবস্থান চমকে দিয়েছে। রাহুল গান্ধী থেকে অভিষেক মনু সিংভি সকলেই এই ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানোর স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। প্রশ্ন হচ্ছে, এটা কি 2024 লোকসভা ও 2026 বিধানসভা নির্বাচনের আগে ভোটের আচর কাঠামোর সূচনা, নাকি শুধুই আইনি যুদ্ধের কৌশলগত মিত্রতা? 26,000 শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের রায়কে কেন্দ্র করে তৃণমূল সরকারের বিরুদ্ধে রাজ্য কংগ্রেসের তীব্র সমালোচনা চললেও দিল্লির হাইকমান্ডের অবস্থান ভিন্ন। বুধবার আহমেদাবাদে কংগ্রেসের অধিবেশনের মধ্যে সাংবাদিক বৈঠকে আইনজীবী নেতা অভিষেক মনু সিংভি স্পষ্ট বলে দিয়েছেন, এই মামলার আমরা সবাই এক। এই ঐক্যের নেপথ্যে কাজ করছে নির্বাচনী গণিত। 2024-এ বাংলার 10টি আসনে কংগ্রেসের শক্তিশালী উপস্থিত এবং তৃণমূলের 193টি আসনে প্রাধান্য। এই সমীকরণে জোটের ছক কষছে দিল্লি। 2026-এ যদি তৃণমূল 25টি আসন ছাড়ে তাহলে কংগ্রেস 16 থেকে 17টি আসনে জয়ের স্বপ্ন দেখতেই পারে। কংগ্রেসের আইনজীবী নেতা অভিষেক মনু সিংভি এই মামলায় তৃণমূল সরকারের পক্ষে সুপ্রিম কোর্টে লড়ছেন। একই সঙ্গে তিনি রাহুল গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যোগাযোগের সেতু হিসেবে কাজ করছেন। তার মধ্যস্থতায় দুদলের মধ্যে একটি অলিখিত সমঝোতা তৈরি হয়েছে, যোগ্য শিক্ষকদের রক্ষা করতে আইনি লড়াইয়ে ঐক্যবদ্ধ থাকা। আমার সঙ্গে রাহুল গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হয়েছে, যারা যোগ্য তাদের আলাদা করা হোক এবং তাদের চাকরিতে বহাল রাখা হোক এবং অযোগ্যদের সরানো হোক। তবে বিচারপতিরা ভেবেছেন এটা অত্যন্ত জটিল একটি বিষয় হতে পারে, তাই একসঙ্গে গোটা প্যানেলই বাতিল করেছেন। অভিষেক মনু সিংভি জানিয়ে দেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই কংগ্রেস যোগ্য চাকরিহারাদের পাশে। যা ঘটেছে তা ঘটে গেছে। এখন যেটা হতে পারে তা হলো আইনি পথের রায় পুনর্বিবেচনার আর্জি জানানো, যদিও সেটার সীমাবদ্ধতা আছে। এটাই আমাদের বার্তা। প্রশ্ন উঠছে, এই সমঝোতা
সমঝোতা কি শুধুই এসএসসি ইস্যুতে সীমাবদ্ধ, নাকি এর পরের পর্বে থাকবে আসন ভাগাভাগি রাজনীতি? রাজ্য কংগ্রেস নেতারা যখন মমতার পদত্যাগ দাবি করছেন, তখন হাইকমান্ডের এই জোট ইঙ্গিত তাদের জন্য বড় চ্যালেঞ্জ। দিল্লি জানিয়ে দিয়েছে, স্থানীয় স্তরে বিরোধিতা জারি থাকলেও জাতীয় স্তরে তৃণমূলের সঙ্গে সম্পর্ক উন্নয়ন জরুরি। এর পেছনে কাজ করছে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ মোর্চা করার চাপ। কিন্তু রাজ্য কংগ্রেসের একাংশের আশঙ্কা, এই কৌশল তৃণমূলকে শক্তিশালী করবে। কংগ্রেসের ভোট ব্যাংক নয়। 2011 সালে তৃণমূল কংগ্রেস জোট বাংলায় ক্ষমতা এলো, 2016তে সম্পর্কে ছেদ ঘটে। এবার যদি জোট হয়, তাহলে অতীতের ক্ষত তার স্বার্থের দ্বন্দ্ব মোকাবিলা করতে হবে উভয় পক্ষকে। বিশেষত আদানি বিরোধী ইস্যু বা কৃষক আন্দোলনে রাহুল মমতার সমন্বয় কাজে লাগলেও বাংলায় স্থানীয় নেতৃত্বের সংঘাত জোটের ভিত নড়বড়ে করে দিতে পারে। আসছি পরবর্তী সংবাদে। চাকরি হারা শিক্ষকদের আন্দোলন ও সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে রাজ্য রাজনীতিতে একাধিক নাটকীয় মোড় দেখা যাচ্ছে। সেই উত্তাল পরিস্থিতিতে কেন্দ্রীয় চরিত্র হয়ে উঠলেন বিজেপি সাংসদ এবং কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি পাঠিয়ে কমিটি গঠনের অনুরোধ জানান, যার মাধ্যমে সমস্যার সমাধান চান। তবে এই পদক্ষেপের আগে দলকে না জানানোয় বিপাকে পড়েছেন অভিজিৎ। চিঠি বিতর্ক ও রাজনৈতিক বিপত্তি। বুধবার দুপুরে শিক্ষামন্ত্রী পার্থ বসুর দপ্তরে গিয়ে চিঠি দেওয়ার কথা বলেও শেষ মুহূর্তে সবার সামনে সেই চিঠি ছিঁড়ে ফেলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিজেপির অন্দরমহলের সূত্র বলছে, এই সিদ্ধান্তে দলের শীর্ষ নেতাদের অনুমোদন ছিল না। ফলে আচমকা শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের সিদ্ধান্তে দলের কৌশল ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। দুই বিপরীত অবস্থান, তীব্র কটাক্ষ। একদিকে যখন অভিজিৎ শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাতের প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই বিজেপির অন্য নেতারা লালবাজারে বিক্ষোভে ব্যস্ত। পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারী তীব্র ভাষায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছেন। এই দুই বিপরীত রাজনৈতিক বার্তা বিজেপির অস্বস্তি আরো বাড়িয়ে তোলে। শেষ পর্যন্ত দলের শীর্ষ নেতাদের হস্তক্ষেপে অভিজিৎ তার সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসেন এবং প্রকাশ্যে চিঠি চিরে মুখ রক্ষা করেন। বার্তার কটাক্ষ ও মিডিয়ায় চাপা অনতর। ঘটনার সূত্রপাত হয় এবিপি আনন্দের একটি টেলিভিশন শোতে, যেখানে অভিজিৎ বলেন মুখ্যমন্ত্রীকে চিঠি দিতে চান। শিক্ষামন্ত্রী পার্থ বসু ফোনে বলেন, চিঠি দিন, আমি পৌঁছে দেব। পরবর্তীতে সাক্ষাতের দিনক্ষণ ঠিক হয়ে যায়, কিন্তু পরে পার্থ বলেন, এসএসসিও তো সরকারি দপ্তর। কসবার ঘটনায় প্রতিবাদে সেখানে কেন যান? তাহলে মন্ত্রিসভা সদস্যদের কাছে যাওয়ার সিদ্ধান্ত থেকেই বা পিছিয়ে এলেন কেন? বিচারপতি নাকি রাজনীতি? দলের দ্বিধা। দলের অনেকেই মনে করছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখনো বিচারপতির মেজাজে সিদ্ধান্ত নিচ্ছেন, যেখানে দলের কৌশল বা ভাবমূর্তি বিবেচনায় রাখা হয় না। এক প্রবীণ বিজেপি নেতা বলেন, এখন তিনি রাজনৈতিক দলের সদস্য, আগের মতো একক সিদ্ধান্ত গ্রহণ আর চলে না। আসছি পরবর্তী সংবাদে। রেলের একটি বাংলো নিয়ে অভিযোগ উঠেছিল অনেকদিন ধরেই। বিশেষত এলাকার তৃণমূল নেতৃত্ব বারবার অভিযোগ জানাচ্ছিল। এবার সেই বাংলো ছাড়ার নোটিশ পেলেন প্রাক্তন বিজেপির সাংসদ দিলীপ ঘোষ। বৃহস্পতিবার আচমকা এই নোটিশ দেওয়া হয়েছে। মেদিনীপুরের সাংসদ ছিলেন দিলীপ ঘোষ। সেই সূত্রে খড়গপুরে তার আনাগোনা দীর্ঘদিন ধরে। বর্তমানে সাংসদ না থাকলেও মেদিনীপুরকে নিজের ঘাঁটি বলে উল্লেখ করে থাকেন দিলীপ ঘোষ। সেখানেই রেলের একটি বাংলোয় থাকতেন তিনি। সেটি অবিলম্বে খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। বেআইনিভাবে রেলের বাংলো দখল করে রেখেছে দিলীপ ঘোষ। বারবার এমনই অভিযোগে সরব হয়েছে তৃণমূল। এবার খড়গপুরের সাউথ সাইডের সেই 677 নম্বর বাংলো খালি করার নির্দেশ দেওয়া হয়েছে রেলের তরফে। বৃহস্পতিবার দুপুরে বাংলোর দেওয়ালে রেলের তরফে সাঁটানো হয়েছে নোটিশ। 2019 সালে তুষারকান্তি ঘোষ নামে এক ব্যক্তির জন্য বরাদ্দ করা হয় এই বাংলোটি। তিনি থাকতে দিয়েছিলেন দিলীপ ঘোষকে। 2020 সালে শেষ হয়ে যায় তুষারকান্তির বাংলোর সময়সীমা। এরপরও সেই বাংলো দখল করে রাখা হয়েছে বলে অভিযোগ। সেটি এবার খালি করার নির্দেশ দিল রেল। তৃণমূল নেতাদের অভিযোগ, অবৈধভাবে দখল করা ছিল ওই বাংলো, অন্যায়ভাবে দখল করে রেখেছেন বলে অভিযোগ ওঠে। নোটিশ দিয়ে তুষারকান্তিকে শোকজ করা হয়েছে রেলের তরফে। হাজির হয়ে তাকে জবাব দিতে হবে। এদিকে বিজেপির দাবি, সরকারি সম্পত্তি জবর দখল করে রেখেছে তৃণমূল। রেলের জমির পার্টি অফিস করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না প্রশ্ন তুলছে বিজেপি। আসছি পরবর্তী সংবাদে। তৃণমূল কংগ্রেসের অন্দরে নজিরবিহীন সংঘাত। সম্প্রতি নির্বাচন কমিশনে গিয়েছিল তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল। সেখানে বচসায় জড়িয়ে পড়েন দলের দুই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মহুয়া মৈত্র। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছিল যে কল্যাণকে গ্রেপ্তার করতে বলেন কৃষ্ণনগরের সাংসদ। এবার জানা যাচ্ছে মহুয়াকে নাকি সংযত হতে বলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্র উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এমনটাই দাবি করা
হয়েছে, এই প্রথম নয়। তৃণমূলের অন্দরে এর আগেও মহুয়াকে নিয়ে ক্ষোভ দেখা গিয়েছে। তার জেলারই একাধিক নেতা বিধায়ক মমতাকে চিঠি দিয়ে নালিশ করেছিলেন। এবার শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন মহুয়া। সেই ঘটনার সূত্রে গত মঙ্গলবার একটি সাংবাদিক বৈঠক ডেকে ক্ষোভ উগড়ে দেন কল্যাণ। কৃষ্ণনগরের সাংসদের নাম না নিয়ে সুর চড়ান শ্রীরামপুরের এমপি। সেই সঙ্গেই নিশানা করেন সৌগত রায়, কীর্তি আজাদকেও। প্রথমে এই বিষয়ে তৃণমূলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছিল না। এবার জানা গেল মহুয়াকে কড়া বার্তা দিয়েছেন খোদ দলনেত্রী। সূত্র উদ্ধৃত করে সংশ্লিষ্ট সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, তৃণমূলেরই এক শীর্ষ নেতৃত্বের মাধ্যমে ফোনে মহুয়াকে সংযত হওয়ার বার্তা দিয়েছেন মমতা। এরপরেও সংযত না হলে দল চূড়ান্ত ব্যবস্থা নেবে। তৃণমূল কংগ্রেসের দলীয় সূত্র উদ্ধৃত করে ওই রিপোর্টে বলা হয়েছে, সাসপেন্ড করার মতো কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে বলে মহুয়াকে জানানো হয়েছে। এদিকে বাংলা হান্টের তরফ থেকে আগেই জানানো হয়েছিল এবার হয়তো মহুয়ার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নিতে পারে দল। এবার সেই খবরেই কার্যত শিলমোহর পড়ল। কল্যাণের সঙ্গে সংঘাতের পর জানা গেল খোদ মমতার থেকে কড়া বার্তা পেয়েছেন কৃষ্ণনগরের সাংসদ। উল্লেখ্য, নানান সময় বহুবার বিতর্কে জড়িয়েছেন মহুয়া। এর আগে প্রশ্ন ঘুষ কাণ্ডে সংসদ থেকে বহিষ্কার করা হয়েছিল তাকে। তা সত্ত্বেও 24 লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর থেকে মহুয়াকেই দাঁড় করিয়েছিল তৃণমূল। এবার তিনি ফের বিতর্কে জড়ালেন। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বচসায় জড়ানোর পরেই এই কড়া বার্তা পেলেন কৃষ্ণনগরের সাংসদ।